আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাডমিশন বিষয়ে, অ্যাডমিশন বা স্বীকারোক্তি। তো সাক্ষ্য আইনের একটি মৌলিক ধারণা হচ্ছে অ্যাডমিশন। আর এই অ্যাডমিশন আসলে অ্যাডমিশনটা কি আমরা যদি দেখি, অ্যাডমিশন কি এই ধারণাটা যদি নিতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে অ্যাডমিশন হলো এমন একটি মৌখিক অথবা লিখিত বা ডিজিটাল বক্তব্য যা কোনো ফ্যাক্টিন ইস্যু বা রিলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে আদালতকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। মানে অ্যাডমিশন হচ্ছে এমনই একটা জিনিস যেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে বা ডিজিটাল কোনো বক্তব্য হতে পারে, যা কোনো একটা ফ্যাক্টিন ইস্যু বা রিলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে আদালতকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। নিজের বিরুদ্ধে অ্যাডমিশনের বেসিক রুলটা হচ্ছে যে নিজের বিরুদ্ধে বা প্রতিপক্ষের পক্ষে যায় এমন বক্তব্যকেই অ্যাডমিশন বলা হয়। অ্যাডমিশনের যদি আমরা সংজ্ঞা দেখি, সেক্ষেত্রে এর মূল উপাদান হচ্ছে মৌখিক হতে হবে, মুখে বলা বক্তব্য, অথবা লিখিত হতে হবে, যেটা দলিল বা চিঠিতে লেখা যে ডকুমেন্টারি, অথবা ডিজিটাল রেকর্ড যেমন ইমেইল, মেসেজ ইত্যাদি। ফ্যাক্টের সম্পর্ক, ফ্যাক্টিন ইস্যু বা রিলিভেন্ট ফ্যাক্ট, আমরা যেহেতু আমাদের যে বেসিক যে রুল 5 ধারায় আমরা পাইছি কি, যে আদালতে সাক্ষ্য হিসেবে সেই বিষয়টাই আনা যাবে যেটা ফ্যাক্টিন ইস্যু অথবা রিলিভেন্ট ফ্যাক্ট। তাহলে এখানেও সেই কথাটাই বলছে যে ফ্যাক্টিন ইস্যু বা রিলিভেন্ট ফ্যাক্টের সাথে সম্পর্ক থাকতে হবে। একটা উদাহরণ যদি দেই, এ বলল হ্যাঁ আমি বি এর কাছে 5 লাখ টাকা ধার নিয়েছিলাম, এটা এ এর বিরুদ্ধে অ্যাডমিশন, এর অ্যাডমিশন হিসেবে কাউন্ট করা হবে, যেহেতু সে বলছে সে টাকা মানে তার কাছে টাকা পায়, মানে এটা তার বিপক্ষে যাচ্ছে, সেহেতু এটা অ্যাডমিশন। ক্লিয়ার? তো তারপরে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের সেকশন 17। আর আমরা অ্যাডমিশন হচ্ছে সেকশন 17 থেকে সেকশন 31 পর্যন্ত, মানে 31 ধারা 17 থেকে ধারা 31 পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাডমিশন। এর মধ্যে আমরা কনফেশন পাবো 24 থেকে 31, আর 17 থেকে 23 এইটুকু থাকবে অ্যাডমিশনের পর্যায়ে। কিন্তু কনফেশন কিন্তু সকল কনফেশনই অ্যাডমিশন, বাট সকল অ্যাডমিশন কিন্তু কনফেশন না। এই বেসিক জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো কারা অ্যাডমিশন দিতে পারবে, কাদের অ্যাডমিশন গ্রহণযোগ্য হবে, এই কথাটাই বলছে 18 নম্বর সেকশনে, যে মামলার পক্ষদ্বয়, অর্থাৎ মামলার পক্ষ, বাদী বা বিবাদী, তাদের নিজেদের বক্তব্য ও যখন তাদের বিপক্ষে দিবে বা তার স্বার্থের বিপরীতে যাবে, তখন সেটা অ্যাডমিশন হবে, অর্থাৎ মামলার পক্ষদ্বয় কিন্তু অ্যাডমিশন দিতে পারবে। তারপর কারা পারবে? তাদের এজেন্ট, তাদের যারা প্রতিনিধি, যে প্রতিনিধি কথা বলার ক্ষমতা রাখে, মানে তার পক্ষে কথা বলার ক্ষমতা রাখে, এমন যদি তার কোনো প্রতিনিধি নিয়োগপ্রাপ্ত থাকে, তারাও তার এই কোনো একটা বিষয়ে অ্যাডমিশন দিতে পারবে। আর রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার মানে রিপ্রেজেন্টেটিভ টাইপের যে মামলাগুলো হয়, সেই মামলা ক্ষেত্রে এক্সিকিউটর বা ট্রাস্টি বা গার্ডিয়ান বা অ্যাডমিনিস্ট্রেটর, এই ধরনের যারা থাকে তারাও অ্যাডমিশন দিতে পারবে। আর পারসন হ্যাভিং ইন্টারেস্ট, যার সম্পত্তি বা টাকার স্বার্থ আছে, ঘটনার সাথে যদি কারো ইন্টারেস্ট থাকে, তারাও অ্যাডমিশন দিতে পারবে। আর আরেকটা বলছে যে পারসন ফ্রম হুম ইন্টারেস্ট ডিরাইভড, অর্থাৎ বাবা ছেলে, বিক্রেতা ক্রেতা, অর্থাৎ বাবার যদি কোনো একটা ঘটনা থাকে সেখানে ছেলে অ্যাডমিশন দিতে পারবে, একজন বিক্রেতার কোনো একটা বিষয়ে ক্রেতা অ্যাডমিশন দিতে পারবে, মানে রিলেটেড যে বিষয়গুলো যাদের উপরে নির্ভরশীল, মানে তাদের সাথে সম্পর্কিত, তারাও অ্যাডমিশন দিতে পারবে। এবারে আমরা যদি সেকশন 19 দেখি,
যে লাইবিলিটি প্রমাণে প্রয়োজনীয় ব্যক্তির বক্তব্য, এটা হচ্ছে যার দায় প্রমাণ করা, যার লাইবিলিটি প্রমাণ করা মামলার জন্য জরুরি, তার বক্তব্য অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। যেমন এখানে যদি একটু একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, যে এ আর বি, এ হলো বি এর ভাড়া আদায়কারী, এখন বি মামলা করলো যে এ ভাড়া আদায় করেনি, অর্থাৎ একে ভাড়া আদায় করার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, এ ভাড়া আদায় করেনি। তখন ওই ভাড়াটিয়া যে সি, সে কিন্তু মামলার কোনো পক্ষ না, সে কিন্তু সে লাইবেল, কিন্তু সে কিন্তু মামলার পক্ষ না। সি বললো যে হ্যাঁ আমি বি এর কাছে ভাড়া দিতাম, এই যে সি এর যে বক্তব্যটা, এটাও কিন্তু অ্যাডমিশন, যেহেতু এই ঘটনার সাথে রিলেটেড, কিন্তু তিনি কিন্তু সরাসরি মানে তিনি কিন্তু থার্ড পার্টি, তিনি কিন্তু কোনো মামলার পক্ষ নয়। এই কথাটাই বলছে আমাদের সেকশন 19-এ। আর সেকশন 20 যদি দেখি আমরা, পক্ষ কর্তৃক নির্দেশিত ব্যক্তির বক্তব্য। ধরুন একজন ব্যক্তি একটা বিষয়ে যখন একটা বিষয় নিয়ে মতপার্থক্য হলো, তখন ওই ব্যক্তি বলল যে এই বিষয়টা অমুকে ভালো জানে, মানে একজন ব্যক্তিকে ইন্ডিকেট করলো যে আমাদের এলাকার অমুক ব্যক্তি এই বিষয়টা সম্পর্কে ভালো জানে, তখন ওই ব্যক্তির বক্তব্য, ওই ব্যক্তির বক্তব্যের কথাই বলা হয়েছে এখানে, যে যদি মামলার কোনো পক্ষ নিজেই কাউকে বলে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন সে জানে, তাহলে সেই ব্যক্তির বক্তব্য অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। এখানে যদি একটা উদাহরণ দেই, এ ঘোড়া বিক্রি করলো কার কাছে? বি এর কাছে। বি বলল ঘোড়া অসুস্থ, এখন বি ঘোড়া নেওয়ার পরে বলল যে ঘোড়া অসুস্থ, তখন যদি এ বলে যে সি কে জিজ্ঞেস করুন, সি ঘোড়ার বিষয়ে ভালো জানে, তাহলে সি বলল ঘোড়া সত্যিই সুস্থ, তখন ওই সি এর বক্তব্যটাও অ্যাডমিশন হিসেবে কাউন্ট হবে। আপনাদের এই অ্যাডমিশনের যে সেকশন 17 থেকে আমাদের 23 পর্যন্ত, এই সেকশনগুলোকে কিন্তু একইভাবে পড়তে হবে, কারণ এই বিষয়টা সম্পূর্ণ অ্যাডমিশনের উপরে নির্ভরশীল। সো এই যে 20 নম্বর সেকশনে বলছে যে যদি কোনো ব্যক্তি কোনো পক্ষ নিজেই কাউকে বলে যে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন সে জানে, তাহলে তার বক্তব্য অ্যাডমিশন। আর 21 ধারায় বলছে অ্যাডমিশনের প্রমাণযোগ্যতা, অর্থাৎ মূল নিয়ম হচ্ছে নিজের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। অ্যাডমিশন সবসময় নিজের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। আপনি একটা কথা বললেন, সেটা আপনার বিরুদ্ধে যাবে, আপনার পক্ষে না। আর এর সীমাবদ্ধতাটা হচ্ছে নিজের পক্ষে ব্যবহার করা যাবে না। আপনি যদি বলেন যে আমি অমুকের কাছে টাকা পাই, সেটা কিন্তু অ্যাডমিশন না, কিন্তু আপনি যদি বলেন যে সে আমার কাছে টাকা পায়, সেটা কিন্তু অ্যাডমিশন। এটাই হচ্ছে সেকশন 21। আর সেকশন 22 হচ্ছে কখন নিজের অ্যাডমিশন নিজে ব্যবহার করতে পারবেন। আমরা তো এতক্ষণ বললাম যে নিজের বিরুদ্ধেই ব্যবহার করা যাবে, কিন্তু সেকশন 21 হচ্ছে ব্যতিক্রম। আমরা যেই 17, 18, 19, 20 এই যে বিষয়গুলো আলাপ করলাম, এর ব্যতিক্রম সেকশন হচ্ছে সেকশন 21, যে নিজের অ্যাডমিশন নিজের পক্ষেই ব্যবহার করা যাবে। কখন? যেমন মৃত্যু ব্যক্তির বক্তব্যের মতো ক্ষেত্রে। সেকশন 32 অনুযায়ী আমরা পরবর্তীতে জানবো যে ডাইং ডিক্লারেশন আছে, যে মৃত্যু ব্যক্তির বক্তব্য। তো মৃত্যু ব্যক্তির বক্তব্য যদি সে ব্যক্তিকে না পাওয়া যায় বা ওই ধরনের যদি কোনো ক্ষেত্র তৈরি হয়, সেক্ষেত্রে নিজের পক্ষেও অ্যাডমিশন দেওয়া যাবে। স্টেট অফ মাইন্ড প্রমাণে, নিজের মানসিক বা শারীরিক অবস্থা প্রমাণে নিজের পক্ষে তখন অ্যাডমিশন দেওয়া যাবে। বা অন্য কারণে রিলিভেন্ট হলে, যদি এই কোনো ঘটনার সাথে রিলিভেন্ট হয়, সেক্ষেত্রে আপনি আপনার পক্ষে বক্তব্য দিলে সেক্ষেত্রেও অ্যাডমিশন হিসেবে কাউন্ট করা যাবে। এটা হচ্ছে আমাদের 21 ধারা, এটা হচ্ছে ব্যতিক্রম। আর আমরা যদি 22 ও 22-এর দেখি, দলিল অর্থাৎ ডকুমেন্টস, কোন ডকুমেন্টের বিষয়বস্তু সম্পর্কে শুধু মৌখিক বক্তব্য সাধারণত গ্রহণযোগ্য নয়। কোন ডকুমেন্টসের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বক্তব্য গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে জেনারেল রুল। এর ব্যতিক্রম হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার অধিকার থাকলে। যদি প্রাইমারি এভিডেন্সের পরিবর্তে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার অধিকার থাকে, সেক্ষেত্রে মৌখিক বক্তব্য কোনো কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে। আবার
ডকুমেন্টের, আর যদি ডকুমেন্ট সম্পর্কে মানে ডকুমেন্টের সত্যতা, জিনুইননেস, ডকুমেন্টের সত্যতা সম্পর্কে যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে মৌখিক বক্তব্য দেওয়া যাবে। তাছাড়া বিশেষ করে ডকুমেন্ট মানে লিখিত কোনো বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে জেনারেল রুল, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় অনেক সময় এই ডকুমেন্ট থেকে কিন্তু প্রশ্ন আসে 22 ধারা থেকে। এটা হচ্ছে 22 ধারায়। আর 22-এর ওই একই কথা বলছে যে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বক্তব্য গ্রহণযোগ্য নয়। তবে এর ব্যতিক্রম হচ্ছে ডিজিটাল রেকর্ডের সত্যতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, এই ডিজিটাল রেকর্ডটা প্রমাণ করতে চায় সেটা নিয়েই যদি প্রশ্ন ওঠে সেক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। যেমন উদাহরণ, হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কেউ বলল যে হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, তখন ওই লেখা সম্পর্কে বা ওই হোয়াটসঅ্যাপে মেসেজটা আছে কিনা এই বিষয়ে কিন্তু মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, কিন্তু লিখিত যে এই বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এই কথাটাই বলছে 22-এর এটা হচ্ছে অ্যামেন্ডমেন্টে যেটা আসছে 22-এর এটা আগে ছিল না, এটা পরে আনা হয়েছে ডিজিটাল রেকর্ড। তো ডিজিটাল রেকর্ড কোন সেকশনে আছে? 22-এর এই বিষয়টা কিন্তু মোটামুটি কনসেপ্টে থাকতে হবে, যেহেতু পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আসে যে ডিজিটাল রেকর্ড যেহেতু নতুন, এইটা অবশ্যই এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর ধারা 23 যেটা বলছে যে দেওয়ানি মামলায় অ্যাডমিশন গ্রহণযোগ্য, দেওয়ানি মামলায় অ্যাডমিশন কিন্তু গ্রহণযোগ্য। তবে এখানে যে বিষয়টা আছে যে উইদাউট প্রিজুডিস কমিউনিকেশন, দেওয়ানি মামলায় যদি দুই পক্ষ স্পষ্টভাবে ঠিক করে এই আলোচনা আদালতে ব্যবহার করা যাবে না, তাহলে সেক্ষেত্রে তাদের ওই বক্তব্য অ্যাডমিশন হিসেবে রিলিভেন্ট না, গ্রহণযোগ্য হবে না। দুই পক্ষ সমঝোতার আলোচনা করছে, বললো আমি 2 লাখ টাকা দিতে রাজি, কিন্তু আগে থেকেই বলা হয়েছে এই আলোচনা আদালতে ব্যবহার করা যাবে না, এটা আউট অফ কোর্ট, পরে আদালতে এই বক্তব্য ব্যবহার করা যাবে না। এটা যদি পরবর্তীতে বলে যে আমাদের ভিতরে তো এরকম একটা সমঝোতা হয়েছে, কারণ এটা তো আউট অফ কোর্টে করা হয়েছে এবং তারা স্বীকৃতি দিছে উভয়ই যে এটা আদালতে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে এই দুইটা বিষয় হচ্ছে এখানে ভিন্ন, যে এই বিষয়টা আদালতে বলা যাবে না। অথবা আদালত যদি বুঝতে পারে যে এই বিষয়ে তারা আলাদাভাবে সেটেলমেন্ট করছে বা এই বিষয়ে তাদের সাথে আলাদা কথা ছিল, সে বিষয়টাকে আবার নতুন করে আদালতে উত্থাপন করা হয়েছে, এই দুইটা বিষয়ে এই আদালতে গ্রহণযোগ্য না। তাছাড়া দেওয়ানি মামলায় অ্যাডমিশন কিন্তু গ্রহণযোগ্য বা অ্যাডমিশন দেয়া যাবে, অ্যাডমিশন কাউন্ট করা যাবে। তো এখন আমরা দেখবো যে আসলে কনফেশনটা কি। কনফেশন হচ্ছে আমাদের সেকশন 24 থেকে 31 পর্যন্ত আমরা কনফেশন পাবো। আর কনফেশন যখন আপনি পড়তে যাবেন সেক্ষেত্রে আপনার 24, 25, 26, 27 এই 4টে ধারা একসাথে পড়তে হবে। আর 24 ধারার সম্পূর্ণ বিপরীত হচ্ছে 28 ধারা। তো আমরা দেখি আসলে 24 ধারায় যে কি আছে। আসলে আমরা প্রথমে দেখি যে কনফেশন কি। এভিডেন্স অ্যাক্টে কনফেশনের পৃথক সংজ্ঞা নেই, তবে সহজ ভাষায় যখন কোনো অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ সম্পূর্ণ বা আংশিকভাবে স্বীকার করে, এতক্ষণ আমরা পড়লাম কি অ্যাডমিশন, সেটা হচ্ছে তার এগেনস্টে যাবে, সেটা কিন্তু দোষ স্বীকার না, এখানে কিন্তু বলছে অ্যাকিউজড, মানে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ সম্পূর্ণভাবে বা আংশিকভাবে স্বীকার করে, তখন তাকে কনফেশন বা স্বীকারোক্তি বলা হয়। এর মূলনীতিটা হচ্ছে এভরি কনফেশন ইজ অ্যান এডমিশন, প্রত্যেকটা মানে কনফেশনই কিন্তু এডমিশন, বাট এভরি এডমিশন ইজ নট এ কনফেশন। আমি যেটা প্রথমেই বললাম যে প্রত্যেকটা কনফেশনই এডমিশন, কিন্তু প্রত্যেকটা এডমিশন কিন্তু কনফেশন না, এই বিষয়টা মনে রাখতে হবে। এখন আমরা যদি সেকশন 24 দেখি, যে আমরা 163 আমাদের যে সিআরপিসির আছে যে প্রলোভন, ভয় বা প্রতিশ্রুতির কারণে কনফেশন, যদি কাউকে আপনি ভয় দেখান বা প্রতিশ্রুতি দেন বা প্রলোভন দেখান, সেক্ষেত্রে তার স্বীকারোক্তি বা তার দোষ স্বীকার গ্রহণযোগ্য হবে না। যদি আদালতের কাছে মনে হয় যে অভিযুক্ত প্রলোভন
ভয় বা প্রতিশ্রুতির বশবর্তী হয়ে স্বীকারোক্তি করেছে এবং তা কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি, পার্সন ইন অথরিটি, যেমন পুলিশ, ম্যাজিস্ট্রেট বা তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে এসেছে, তাহলে সেই কনফেশন গ্রহণযোগ্য হবে না। যদি মানে আপনার যেটা মনে রাখতে হবে যে প্রলোভন, ভয় বা প্রতিশ্রুতি, ইনডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস, এই তিনটা বিষয় মনে রাখতে হবে। এই তিনটা বিষয় যদি থাকে বা সেক্ষেত্রে যদি কোনো অথরিটি পার্সন যদি বলে যে সেই কথা বলছে, ওইটা আদালত গ্রহণ করবে না। আর এই 24 ধারার 5টি শর্ত হচ্ছে, প্রথমত হচ্ছে যে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে, কনফেশন হয়েছে। প্রলোভন, ভয়, প্রতিশ্রুতি, স্বীকারোক্তিতে প্রলোভন, ভয় বা প্রতিশ্রুতি ছিল এবং অভিযোগের সাথে সম্পর্কিত, যা তা মামলার অভিযোগের সাথে সরাসরি সম্পর্কিত থাকতে হবে। কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির কাছ থেকে, পুলিশ, ম্যাজিস্ট্রেট বা তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে মনে যুক্তিসঙ্গত বিশ্বাস জন্মে, আদালতের মনে এমন বিশ্বাস জন্মে যে অভিযুক্তর মনে ভয় বা ক্ষতি এড়ানোর বিশ্বাস জন্মেছে, তিনি ভয়ে এই কথা বলছেন, এরকম যদি মনে হয় সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা 24 সেকশনে পাইলাম যে ভয়, প্রলোভন মানে ইনডিউসমেন্ট, থ্রেট আর প্রমিস, এটা যদি করা হয় সেক্ষেত্রে কোনো এডমিশনই গ্রহণযোগ্য হবে না। পুলিশ কর্মকর্তার কাছে কনফেশন, এর মূলনীতি হচ্ছে পুলিশের কাছে কোনো কথাই আদালত গ্রহণ করবে না। কোনো পুলিশ কর্মকর্তার কাছে অভিযুক্ত যে কনফেশন করবে তা আদালত তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করবে না। কেন এই বিধান? কারণ জোর করে স্বীকারোক্তি নেওয়ার আশঙ্কা থাকে। যেহেতু পুলিশের কাছে সে মানে দুর্বল থাকে, পুলিশ যে কোনো বিষয় তার কাছ থেকে যদি তাকে মানে ভয় দেখায় বা তাকে কোনো প্রমিস করে যে তুমি এটা বলো তোমাকে ছেড়ে দিব, অথবা তুমি এটা বলতেই হবে, এই ধরনের এই বিধানটা এই জন্য রাখা হয়েছে যে জোর করে স্বীকারোক্তি নেওয়ার একটা আশঙ্কা থাকে, নির্যাতনের সম্ভাবনা থাকে। কারণ তাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করা হইতে পারে। তারপর আইন কিন্তু এই অভিযুক্তকে এই সুরক্ষাটা দিচ্ছে যে পুলিশের কাছে আপনি যা কিছুই বলেন ওটা কোনো কনফেশন হিসেবে ধরা হবে না। তো এখানের যে সূত্রটা হচ্ছে পুলিশ অফিসার নো কনফেশন, অর্থাৎ পুলিশের কাছে আপনি যাহা কিছুই বলেন সেটা আদালত গ্রহণ করবে না। এখন 26-এ বলছে যে পুলিশ হেফাজতে, ওটা তো বলছেন পুলিশের কাছে, কিন্তু এটা বলছে পুলিশ হেফাজতে যদি কনফেশন দেন, যদি অভিযুক্ত পুলিশ হেফাজতে থাকে তাহলে তার কনফেশন আদালতে গ্রহণযোগ্য নয়। তবে এর কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে, যেমন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কোনো কিছু স্বীকার করে সেটা কিন্তু গ্রহণযোগ্য। ম্যাজিস্ট্রেট বিহীন পুলিশের কাছে স্বীকারোক্তি অগ্রহণযোগ্য। আর ম্যাজিস্ট্রেটের সামনে স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি, যদি ম্যাজিস্ট্রেটের সামনে কেউ ইচ্ছাকৃতভাবে স্বীকারোক্তি দেয় সেটা গ্রহণযোগ্য, কিন্তু বিনা ম্যাজিস্ট্রেট শুধু পুলিশের অনুপ্রেরণায় যদি কোনো এই কনফেশন দেয় সেটা অগ্রহণযোগ্য, সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের 26-এর মেইন কনসেপ্টটা হচ্ছে যে পুলিশ হেফাজতে থাকে তাহলে তার কনফেশন আদালতে গ্রহণযোগ্য নয়। তবে এর ব্যতিক্রম হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেট যদি তাকে বলে যে আমি ম্যাজিস্ট্রেট, আমার কাছে যদি তুমি কোনো বক্তব্য দাও সেক্ষেত্রে এই বক্তব্য তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে, তোমার ভিতরে কোনো ভয় নাই, আমি এখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত আছি, তুমি কোনো ভয় পাবা না, এইভাবে যদি কোনো কথা বলার পরে ম্যাজিস্ট্রেটের সামনে কোনো কেউ তার দোষ স্বীকার করে সেক্ষেত্রে সেটা কনফেশন হিসেবে আদালত কিন্তু গ্রহণ করবে। এই হচ্ছে ব্যতিক্রম। আর 27 নম্বর সেকশনে বলছে যে যদি কোনো ব্যক্তি কোনো মানে তার তথ্যের ভিত্তিতে কোনো একটা বিষয় যদি এই উদ্ধার করা হয়, কোনো কিছু যদি উদ্ধার করা হয়, অর্থাৎ পুলিশ হেফাজতে থাকাকালীন যদি কোনো ব্যক্তির কোনো ব্যক্তিকে নিয়ে কোনো বিষয় উদ্ধার করা হয়, কোনো বিষয় আলামত হিসেবে বা কোনো তার যদি খুনের চাকু অথবা পিস্তল এরকম ধরনের কোনো বিষয় যদি উদ্ধার করা হয় পুলিশ হেফাজতে থাকাকালীন, তাহলে যতটুকু বিষয় উদ্ধার হবে, উদ্ধারকৃত ওই বিষয়টুকুই শুধুমাত্র কনফেশন হিসেবে আদালত গ্রহণ করবে। তাছাড়া যা কিছুই বলবে তা কোনো কিছুই গ্রহণ করবে না।
এখন একজন আসামি বলল যে কুয়ার পাশে একটা মানে উনি খুন করার পর বলল যে ছুরিটি কুয়ার পাশে আছে। এখন পুলিশ গিয়ে কুয়ার পাশ থেকে সেই ছুরিটাকে উদ্ধার করলো, তখন ওই 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 যে চাকু বা ওই যে ছুরি বা ওই যে পিস্তল, ওইটা কিন্তু গ্রহণযোগ্য। কিন্তু অন্য যে আমি এই ছুরি দিয়ে খুন করছি বা আমি সব কিছুই করছি বা যা কিছুই বলুক আদার্স কোনো কিছুই, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কিন্তু উদ্ধারকৃত আলামতটা গ্রহণযোগ্য হবে। এটাই বলছে সেকশন 27। আর সেকশন 28 হচ্ছে আমাদের 24-এর সম্পূর্ণ বিপরীত, যে প্রলোভনের প্রভাব দূর হলে, অর্থাৎ কোনো ভয় থাকবে না, কোনো থ্রেট থাকবে না, কোনো প্রমিস থাকবে না, সেক্ষেত্রে যদি স্বেচ্ছায় যদি কোনো কনফেশন করে কোনো ব্যক্তি, কোনো কিছু না থাকার পরেও যদি স্বেচ্ছায় কারো কাছে কোনো বক্তব্য দেয় যে আমি একজনকে খুন করছি বা আমি একটা খারাপ কাজ করছি, সেক্ষেত্রে ওই ওই বিষয়টা তখন আদালতে গ্রহণযোগ্য হবে। আর সেকশন 29 বলছে যে কারণে কনফেশন বাতিল হবে না। কনফেশন যে কারণে বাতিল হবে না, এখানে বলছে যে গোপন রাখার প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ যে কথাটা বলছে সেই কথাটা গোপন রাখার মতো তার কাছে প্রতিশ্রুতি ছিল যে আমি এই কথাটা তোমার কাছে বললাম, তুমি এই কথাটা কারো কাছে বলবা না। অথবা প্রতারণা, যদি কেউ প্রতারণা করে কারো কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেয় বা কোনো কনফেশন নেয়, অভিযুক্ত মাতাল ছিল অথবা মাতাল অবস্থায় যদি কারো কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা হয়, আগে সতর্ক করা হয়নি বা তাকে যদি কোনোভাবে আগে সতর্ক করা না হয়, আমি যেটা ওই 26-এ বললাম যে ম্যাজিস্ট্রেট অবশ্যই বলবে যে আমি ম্যাজিস্ট্রেট, তোমার কোনো ভয় নাই, তুমি নির্ভয়ে বলতে পারো, তুমি যদি কোনো কথা বলতে চাও, সেক্ষেত্রে যদি কোনো বিষয় বলে সেটা কিন্তু সে কারণে কনফেশন বাতিল হবে না, কারণ তখন সেটা রিলিভেন্ট, তখন সেটা আদালত গ্রহণ করবে। আর সেকশন 30 ধারা 30-এ বলছে কো অ্যাকিউজড এর কনফেশন, অর্থাৎ যদি একাধিক অভিযুক্ত একই অপরাধে একই মামলায় যৌথ বিচার জয়েন্ট ট্রায়ালের সম্মুখীন হয়, তাহলে একজনের কনফেশন অন্য অভিযুক্তের বিরুদ্ধে আদালত বিবেচনা করতে পারে। এখানে শর্ত হচ্ছে জয়েন্ট ট্রায়াল হইতে হবে এবং সেম অফেন্স হইতে হবে, একই অপরাধ হইতে হবে, এবং জয়েন্ট ট্রায়ালে যদি একজন আসামি স্বীকারোক্তি দেয়, সেক্ষেত্রে অন্য অভিযুক্তের বিরুদ্ধেও সেটা বিবেচনা করতে পারে আদালত। তবে এখানে মনে রাখার একটা বিষয় যে জয়েন্ট ট্রায়াল না হলে সেকশন 30 কিন্তু প্রযোজ্য হবে না, এটা জয়েন্ট ট্রায়াল হতে হবে এবং সেম অফেন্স হতে হবে। আর আমাদের ধারা 31 বলছে যে অ্যাডমিশন কি চূড়ান্ত প্রমাণ, অ্যাডমিশন কি কনক্লুসিভ প্রুফ? না, অ্যাডমিশন কনক্লুসিভ প্রুফ না। এর মূল উত্তর হচ্ছে না, অ্যাডমিশন কখনোই কনক্লুসিভ প্রুফ নয়। আদালত চাইলে অন্য প্রমাণের মাধ্যমেও অ্যাডমিশন ভুল প্রমাণ করতে পারে। ধরুন যদি জয়েন্ট ট্রায়ালেও একজন একটা অ্যাডমিশন দিল যে আমরা এই অপরাধটা সবাই করছি, এখন সে তার ব্যক্তি লাভের জন্যও তো বলতে পারে। আদালত যদি সেরকম বিবেচনা করে সেক্ষেত্রে কিন্তু ভুল প্রমাণ করতে পারে বা আদালত আরো এর রিলিভেন্ট সাক্ষ্য চাইতে পারে যে এই ঘটনা যে এইভাবে হয়েছে এর পক্ষে আরো কোনো ছাপাই সাক্ষ্য বা অনেক অন্য কোনো সাক্ষ্য দিয়ে এটাকে প্রমাণ করো। আর অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট স্টপেল, মানে অ্যাডমিশন কনক্লুসিভ প্রুফ না, কিন্তু এটা বাধা হিসেবে কাজ করে। যে ব্যক্তি আগে একটি বিষয় স্বীকার করেছে পরে সেই বিষয় অস্বীকার করতে পারবে না। আমরা যে স্টপেল পড়লাম, স্টপেলে আমরা কি দেখলাম যে একজন ব্যক্তি একটা বিষয় যখন স্বীকার করবে বা তার মুখে যে কথাটা বলবে ওই কথা পরে সে অস্বীকার করতে পারবে না, তবে এটা কনক্লুসিভ প্রুফ না। বা ওই স্বীকারোক্তির ভিত্তিতে যদি অন্য কোনো ব্যক্তি কোনো কাজ করে থাকে তখন সে ওইটাকে অস্বীকার করতে পারবে না। এই ছিল আমাদের অ্যাডমিশন একটা কনসেপ্ট, এবং এটা হচ্ছে ধারা 17 থেকে 31। তো আমরা এবারে দেখব যে ডাইং ডিক্লারেশন। আমাদের মানে যে সাক্ষ্য, আমাদের বেসিক নিয়ম হচ্ছে কি, হেয়ারসে রুল হচ্ছে আমাদের যে সাক্ষ্য আইনের যিনি জনক উনি 3টা গোল্ডেন রুল দিছে, তার ভিতরে একটা হচ্ছে হেয়ারসে রুল। এই হেয়ারসের গুরুত্বপূর্ণ ব্যতিক্রম এইটার কিন্তু এই হেয়ারসে রুলের ওনার যে হেয়ারসে রুল, এই রুলটার ব্যতিক্রম হচ্ছে আমাদের 32 এবং 33 নম্বর ধারা। এখানে বলছে কি, এর ব্যতিক্রমে বলছে যে মিড
মৃত বা অনুপস্থিত ব্যক্তির পূর্ববর্তী বক্তব্য আদালতে কখনো কিভাবে গ্রহণযোগ্য হবে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে 32 এবং 33-এ। অর্থাৎ আমরা সরাসরি জেনারেল রুলটা আমরা কি জানি যে সাক্ষ্য সবসময় প্রত্যক্ষদর্শী হইতে হবে, মানে দেখা সাক্ষ্য দিতে হবে, কোনো শোনা সাক্ষ্য বা কোনো হেয়ার্স এভিডেন্স গ্রহণযোগ্য না। কিন্তু 32 এবং 33 এর ব্যতিক্রম। তো হেয়ার্সে রুলের ব্যতিক্রম সাধারণ নিয়ম হচ্ছে যিনি আদালতে সাক্ষ্য দেন না তার বক্তব্য গ্রহণযোগ্য নয়, অর্থাৎ যিনি আদালতে উপস্থিত হতে পারবেন না তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। এটাই হচ্ছে হেয়ার্সে রুল। এর ব্যতিক্রম হচ্ছে ধারা 32 ও 33। যদি কোনো ব্যক্তি মারা যান, যদি কোনো ব্যক্তি মারা যান বা খুঁজে পাওয়া না যায়, 2টা, সাক্ষ্য দিতে অক্ষম হন, 3, অথবা আদালতে আনা অসম্ভব বা অযৌক্তিক বা ব্যয় সাপেক্ষ হয়। এখানে 4টা বিষয় কিন্তু মনে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি মারা যান, খুঁজে পাওয়া না যায়, সাক্ষ্য দিতে অক্ষম হন, অথবা আদালতে আনা অসম্ভব বা অযৌক্তিক বা ব্যয় সাপেক্ষ হয়, তবে তার পূর্ববর্তী বক্তব্য আদালত গ্রহণ করতে পারে। এখন আমরা দেখি 32 নম্বর ধারা, মৃত বা অনুপস্থিত ব্যক্তির বক্তব্য। যে ব্যক্তি আদালতে সাক্ষ্য দিতে পারবেন না তার নির্দিষ্ট পরিস্থিতিতে দেওয়া লিখিত বা মৌখিক বক্তব্য আদালতে প্রাসঙ্গিক কখনো হতে পারে। যেহেতু এটা ব্যতিক্রম, এখানে 8টা পরিস্থিতির কথা বলছে, এই 8 পরিস্থিতিতে এটা গ্রহণযোগ্য হতে পারে। 32-এ মোট 8টি স্বতন্ত্র পরিস্থিতির কথা বলা হয়েছে। লিখিত বা মৌখিক উভয় ধরনের বক্তব্য এই ধারায় অন্তর্ভুক্ত। প্রাসঙ্গিকতা, শর্ত পূরণ হলে বক্তব্য আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। যদি শর্ত পূরণ হয় তাহলে এই বক্তব্য আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। 8টি পরিস্থিতি কি কি আমরা দেখব। তো আমরা প্রথমেই পাবো 32-এর 1, ডাইং ডিক্লারেশন। 32-এর 1 হচ্ছে ডাইং ডিক্লারেশন। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ ডাইং ডিক্লারেশন কোন সেকশনে আছে? 32-এর 1। ডাইং ডিক্লারেশন মানে মৃত্যুর ঘোষণা। মৃত ব্যক্তি নিজের মৃত্যুর কারণ বা পূর্ববর্তী ঘটনার কথা বলে গেলে তা গ্রহণযোগ্য। উদাহরণ, রহিম হাসপাতালে বলে করিম আমাকে ছুরি মেরেছে, পরে রহিম মারা যায়, এখানে বক্তব্য গ্রহণযোগ্য। আর 32-এর 2 বলছে অর্ডিনারি কোর্স অফ বিজনেস, মানে ব্যবসায়িক বক্তব্য। ব্যবসায়িক বক্তব্য কেমন? ব্যবসা বা পেশাগত দায়িত্ব পালনকালে করা বক্তব্য গ্রহণযোগ্য। যেমন ধরেন একজন ডাক্তার তার ডায়েরিতে তো প্রতিদিন তার যে বিজনেসের যে বিষয়গুলো সে কিন্তু লিখে রাখে, বা একটা রেজিস্টার খাতা থাকে, তো ওখানে লেখা থাকে, ডাক্তারের ডায়েরিতে যদি লেখা থাকে রফিকের স্ত্রী ছেলে সন্তান জন্ম দিয়েছেন, এখন ডাক্তার তো মারা গেছে অনেক বছর পরে, ওই ডায়েরি কিন্তু গ্রহণযোগ্য হবে যদি রফিকে এই বাচ্চার মানে জন্মগত কোনো বিষয় নিয়ে আদালত পর্যন্ত গড়ায়, সেক্ষেত্রে তখন ওই ডায়েরিও গ্রহণযোগ্য, কারণ উনি তো নাই। এই জন্য বলছে যে ব্যবসায়িক বক্তব্য হচ্ছে 2 আমাদের 32-এর 2। আর 32-এর 3 হচ্ছে নিজের বিরুদ্ধে বক্তব্য, জন অধিকার। আর 4-এ হচ্ছে জন অধিকার। তা নিজের বিরুদ্ধে বক্তব্য কেমন? স্টেটমেন্ট এগেনস্ট ইন্টারেস্ট। যদি ব্যক্তি এমন কিছু বলেন যা তার নিজের ক্ষতির বিরুদ্ধে যায়, তাহলে সেটি বিশ্বাসযোগ্য ধরা হয়। কোনো এক ব্যক্তি বলল যে আমি করিম আমার কাছে 5 লক্ষ টাকা পায়, এটা ভুল হয়েছে আমার এখানে লেখা, করিম আমার কাছে 5 লক্ষ টাকা পায়, পরে ওই ব্যক্তি মারা গেল বা ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না, তখন ওই বক্তব্য কিন্তু গ্রহণযোগ্য। আর জন অধিকার যেমন জনসাধারণের অধিকার বা দীর্ঘদিনের প্রথা সম্পর্কে মৃত্যু ব্যক্তির মতামত গ্রহণযোগ্য। যেমন এই রাস্তা বহু বছর ধরে সবার চলাচলের জন্য, গ্রামের মোড়লের এই বক্তব্য মামলায় প্রাসঙ্গিক হবে, কারণ যেহেতু এটা জনগণ, উনি নিজের জন্য বলে নাই, উনি বলছে জনগণের জন্য, যে এই রাস্তা জনগণের বহু বছর ধরে জনগণ চলাচল করে, সেহেতু উনি যেহেতু মোড়ল ছিল, ওনার ওই বক্তব্য পরবর্তীতে আমরা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবো। এটা হচ্ছে আমাদের 4। 5 নম্বরে হচ্ছে রিলেশনশিপ কিরকম? রক্ত, বিবাহ বা দত্তক সম্পর্ক। যেমন রক্ত, বিবাহ অথবা
দত্তক সম্পর্ক সম্পর্কে বিশেষভাবে জানতেন এমন ব্যক্তির বক্তব্য গ্রহণযোগ্য। যে একটা সম্পর্কের বিষয়ে যে জানতেন, যেমন দাদা বলেছিলেন একটা সময় যে রফিক আমার নাতি, উত্তরাধিকার মামলায় ওই বক্তব্য পরবর্তীতে গ্রহণযোগ্য হবে, যেহেতু ওই ব্যক্তি তার সাথে সম্পর্কিত এবং তার ফ্যামিলির বিষয়ে তিনি বলছেন যে তার বাবা স্বীকার করে না বা তার সৎমা স্বীকার করে না, তখন দাদা বলেছিলেন যে রফিক আমারই নাতি, তখন উত্তরাধিকারী মামলায় কিন্তু এই বক্তব্য আদালত গ্রহণ করবে। তারপর হচ্ছে ফ্যামিলি ডকুমেন্টস, পারিবারিক নথি, পরিবারের দলিল বা পারিবারিক যে নথিতে সম্পর্ক সংক্রান্ত তথ্য গ্রহণযোগ্য। ফ্যামিলি ট্রি, বংশলতিকা বা উইল, তারপর হচ্ছে কবরের নাম ফলক, পারিবারিক ছবি, এই সব বিষয়ে আপনি পরবর্তীতে সাক্ষ্য হিসেবে, এইসব বিষয়ে যদি পরবর্তীতে আদালতে কোনো বিষয় প্রশ্ন তোলা হয় সেক্ষেত্রে তখন এই বিষয়গুলো আপনার গ্রহণযোগ্য হবে। আর 7 এবং 8 যেটা বলছে যে স্টেটমেন্ট ইন ডকুমেন্টস রিলেটিং টু সেকশন 13, আমরা 13 নম্বর সেকশনে কি জানতাম যে কোনো অধিকার বা প্রথা সম্পর্কিত দলিলে লেখা বক্তব্য, যদি কোনো অধিকার বা প্রথা সম্পর্কে কোনো দলিলে কোনো বক্তব্য লেখা থাকে সেটাও গ্রহণযোগ্য। পুরনো দলিলে লেখা এই পুকুর গ্রামের মানুষের ব্যবহারের জন্য, যদি দলিলে ওভাবে লেখা থাকে তাহলে কোনো ক্ষেত্রে যদি গ্রামবাসীর সাথে এই বিষয় নিয়ে মামলা হয় সেক্ষেত্রে ওই দলিলের লেখাটা কিন্তু তখন প্রাসঙ্গিক। আর স্টেটমেন্ট এক্সপ্রেসিং পাবলিক ফিলিং, অনেক মানুষের একই ধরনের অনুভূতি বা প্রতিক্রিয়া আদালতে গ্রহণযোগ্য হতে পারে। যেমন একটা পত্রিকায় একটা কার্টুন দেখে শত শত মানুষ বলে এটি একজন ব্যক্তিকে অপমান করেছে, এই সাধারণ যে প্রতিক্রিয়া মানুষের, অনেক মানুষ একত্রিত হয়ে যে প্রতিক্রিয়া দিল যে এই ঘটনাটা তো অমুক ব্যক্তিকে অপমান করা হয়েছে বা তার মানহানি হয়েছে, সেক্ষেত্রে ওই বক্তব্যগুলো ওই যে অনেক ব্যক্তির বক্তব্য, পাবলিক ফিলিংটা তখন কিন্তু এটা প্রাসঙ্গিক হবে। তো এই ছিল আমাদের আসলে 32-এর যে 8টা পরিস্থিতি। এটা যদি আমরা শর্টকাটে মনে রাখতে চাই, প্রথমে হচ্ছে মৃত্যুর ঘোষণা, ডাইং ডিক্লারেশন, তারপরে হচ্ছে আপনার কোর্স অফ অর্ডিনারি কোর্স অফ বিজনেস, ব্যবসায়িক বক্তব্য, তারপর হচ্ছে ইন্টারেস্ট, নিজের বিরুদ্ধে বক্তব্য, তারপর হচ্ছে জন অধিকার বা প্রথা, পাবলিক রাইট যেটা, আর রিলেশনশিপ, রক্ত, বিবাহ বা দত্তক সম্পর্ক, ফ্যামিলি অ্যাফেয়ার্স, ফ্যামিলি ডকুমেন্ট যেগুলো পারিবারিক নথি, আর সংক্রান্ত দলিল, আর হচ্ছে জন অনুভূতি বা সাধারণ প্রতিক্রিয়া যেটা অনেক মানুষ একত্রিতভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে, ওইটাও আমাদের 32-এ গ্রহণযোগ্য। আর 33 নম্বর সেকশনে হচ্ছে 5টা বিষয় আছে, এটা মনে রাখতে হবে। পূর্ববর্তী সাক্ষ্য, আগের মামলায় দেওয়া সাক্ষ্য পরবর্তী মামলায় ব্যবহার করা যাবে। যদি পূর্বে কোনো মামলায় সাক্ষ্য দেওয়া থাকে, যদি সেই সাক্ষ্য পরবর্তী মামলায় ব্যবহার করা যাবে যদি সাক্ষী আর আদালতে উপস্থিত হতে না পারেন। কোন কোন ক্ষেত্রে? যখন ব্যক্তি মারা যান, নিখোঁজ হন, অযোগ্য হন, বা তাকে আটক রাখা হয় কোনো জায়গায়, অথবা সময়ও খরচাপাতি বেশি লাগে। ওখানে আমরা পড়ছিলাম 4টাই, আটক রাখাটা ছিল না, বাদ বাকি 4টা আমাদের 32 নম্বরেও ছিল। তো এখানে একটা কথা বলছে যে সেম পার্টি হতে হবে, একই পক্ষ বা তাদের প্রতিনিধি উভয় মামলায় থাকতে হবে। রাইট অফ ক্রস এক্সামিনেশন, আগের মামলায় বিপক্ষের জেরা করার সুযোগ থাকতে হবে। আগের মামলায় এককভাবে উনি বক্তব্য দিলে ওইটা গ্রহণযোগ্য না, কিন্তু জেরা করা হয়েছে বা জেরার পরে যে বক্তব্যটা কাউন্ট হয়েছে ওই বক্তব্যটা হতে হবে। আর সেম ইস্যু মানে দুই মামলার মূল প্রশ্ন মানে ইস্যু প্রায় একই হতে হবে। এই 3টে বিষয় মনে রাখতে হবে। এখন যদি আমরা দেখি যে 32 আর 33-এর মধ্যে আসলে পার্থক্য, 32 বলছে যে আদালতের বাইরে করা বক্তব্যকে 8টি নির্দিষ্ট পরিস্থিতিতে গ্রহণ করে। 32 আদালতের বাইরে, আর 33 হচ্ছে পূর্ববর্তী বিচারিক প্রক্রিয়া প্রমাণ করে, অর্থাৎ এটা আদালত কেন্দ্রিক। জেরা করার প্রয়োজন নেই, 32-এ জেরা করার কোনো শর্ত নাই, কিন্তু 33-এ বলছে যে জেরা করার সুযোগ অবশ্যই থাকতে হবে। আগের পূর্বের মামলায় অবশ্যই জেরা করার সুযোগ থাকতে হবে। আর এর মূল উদাহরণ হচ্ছে ডাইং ডিক্লারেশন, আর এর মূল উদাহরণ হচ্ছে প্রিভিয়াস এভিডেন্স, মানে পূর্বের যে সাক্ষ্য, একই পক্ষ বা একই বিষয়ে প্রয়োজন রয়েছে, তখন এই 33 নম্বর সেকশন কাউন্ট হবে। এই 2টা ধারাই হচ্ছে হেয়ারসের রুলের ব্যতিক্রম, তবে প্রকৃতি ও প্রয়োগে মৌলিক কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলোই আমরা এখানে তুলে ধরলাম। আদালতের বাইরে দেওয়া বক্তব্য 8টা পরিস্থিতিতে প্রযোজ্য,
ক্রস এক্সামিনেশনের সুযোগ নেই। 32 আর 33 হচ্ছে আগের বিচারিক কার্যধারায় দেওয়া সাক্ষ্য পূর্বে ক্রস এক্সামিনেশনের সুযোগ থাকা বাধ্যতামূলক। তো এই ছিল। এরপরে আমরা যদি দেখি যে বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত, আমরা এতক্ষণ দেখলাম যে ব্যতিক্রম যে বিষয়গুলো, এখন আমরা দেখি যে বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত বক্তব্য। সাধারণ নিয়মে হেয়ারসে বা পরোক্ষ সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়, কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে তৈরি নথি, রেকর্ড বা বিবৃতি এতটাই বিশ্বাসযোগ্য যে আইন সেগুলোকেও প্রাসঙ্গিক বা রিলিভেন্ট বলে স্বীকৃতি দিয়েছে। এই যে 34 থেকে আমরা 38 দ্বারা পড়বো, এটাও কিন্তু আপনার ব্যতিক্রম রুলের মধ্যে পড়ে। এখানে কি বলছে যে বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত বক্তব্য, যেহেতু এটাও কিন্তু হেয়ারসে যে আমাদের নিয়ম, হেয়ারসে যে রুল, এই রুলের কিন্তু ব্যতিক্রম। তো এখানে বলছে যে বিশ্বাসযোগ্যতা, সরকারি বা নিয়মিত ব্যবসায়িক রেকর্ড ভুয়া হওয়ার সম্ভাবনা কম। সরকারি বা নিয়মিত যে ব্যবসায়িক রেকর্ড, এগুলো ভুয়া হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ সেটা তাদের বিজনেস পারপাসেই তারা কিন্তু এই যে তাদের হিসাব বা খাতা মেনটেন করে। প্রয়োজনীয়তা, মূল সাক্ষী অনুপস্থিত থাকলে বিকল্প প্রমাণের ব্যবস্থা, অর্থাৎ এটা আদালতের রায়ের ক্ষেত্রে সময় বাঁচানোর ক্ষেত্রে আদালত তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করা হয়েছে। তো প্রথমে আমরা যদি দেখি 34 নম্বরে বলছে হিসাবের খাতার ভিত্তি, এন্ট্রিজ ইন বুকস অফ অ্যাকাউন্ট, ব্যবসায়িক নিয়মিত হিসাবের খাতা বা ডিজিটাল হিসাব, ইআরপি বা এক্সেল ইত্যাদি এর এন্ট্রি আদালতে প্রাসঙ্গিক বা রিলিভেন্ট। শুধুমাত্র হিসাবের খাতা দেখিয়ে কারো বিরুদ্ধে দায় লাইবিলিটি প্রমাণ করা যাবে না, অতিরিক্ত প্রমাণও লাগবে, কারণ একজন তো অন্য একজনের বিরুদ্ধে সে বাড়তি লিখতেই পারে যে আমি রহিমের কাছে এত টাকা পাই, আসলে সে এত টাকা পাবে না, মানে অতিরিক্ত টাকা লিখে রাখে। সেক্ষেত্রে বলছে যে শুধুমাত্র এই যে ব্যবসায়িক হিসাব দেখাই কোনো লাইবিলিটি করা যাবে না তাকে। হিসাবের খাতা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য, একা দায় প্রমাণের জন্য যথেষ্ট নয়, শুধু হিসাবের খাতাই দায় প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তো আমাদের পরবর্তী 5 মিনিট পরে আমরা সেকশন 34টা দেখবো।